ধ্রুব কিছু বলতে নেবে তার আগেই শামীমের ভরে দুজনেই পুকুরেই পড়ে গেল। পড়ার সাথে সাথে পুকুরের পানিতে ছড়াৎ করে শব্দ উঠল। শব্দটা এত জোরে হয়েছে যে ভোর আর সৌহার্দ্য তড়িঘড়ি করে পুকুর পাড়ে চলে এলো। তারপর শামীম আর ধ্রুবকে পানিতে পড়ে থাকতে দেখে দুজনেই কিছুক্ষণ মুখ চাওয়াচুই করে শব্দ করে হেসে দিল। ভোর ওদের এই অবস্থা দেখে বলল, তা কি মাছ দেখে দুজনে একই সাথে ছাপ দিলে ভাইয়েরা? বলে ভোর হাসতে লাগলো। সৌহার্দ্য বলে উঠল, ভালো দেখে কয়টা মাছ ধরিস তো, বাড়ি ফেরার সময় নিয়ে যাবো ভাবছি, আর তোদের দুটোকে এখানেই রেখে যাবো পুকুরে বসে কোলাকুলি করার জন্য। সৌহার্দ্যের কথায় ধ্রুব ওর দিকে তাকালো অসহায় মুখ করে। ওর এই অসহায় মুখ বানানোর কারণ সৌহার্দ্য ভালো করেই জানে। ধ্রুব যেন বলছে, প্লিজ দোস্ত, এই শামীমের হাত থেকে আমাকে বাঁচা, সারা যখন পারে আমার উপরে শোধ তোলে। কিন্তু সৌহার্দ্য ভ্রু নাচিয়ে বলল, নিজের কাজ নিজের করা উচিত। পুকুরে পড়ে গিয়েও শামীম ধ্রুবকে ছাড়েনি, এখনো আগের মতোই ধরে রেখেছে। অনেক জোরাজুরি করেও ধ্রুবকে নিজের থেকে ছাড়াতে পারেনি। একটু পরে শামীম ধ্রুবকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। ধ্রুব রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শামীমের দিকে। ওর তাকানো দেখে শামীম দাঁত কেলিয়ে হেসে বলল, দেখ ভাই, এই ওয়েদারটা কত সুন্দর, তাই না? এই ওয়েদারে তোকে সকাল সকাল গোসল করিয়ে দিলাম, তোর তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। শামীমের কথায় ধ্রুব রেগে ওর দিকে এগিয়ে আসছে। ধ্রুবকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শামীম হাত দিয়ে সামনে আসতে নিষেধ করতে করতে বলে উঠল, না থাক ভাই, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি তো তোর ভাই লাগি, ভাইকে আবার ধন্যবাদ কিসের? ধ্রুব এগিয়ে গিয়ে শামীমকে ধরে মারতে লাগলো। ততটা জোরে না মারলেও পানিতে থাকার কারণে শব্দ বেশ জোরেই হচ্ছে। ধ্রুবর হাত থেকে বাঁচতে শামীম নিজের লুঙ্গি হাঁটুর উপরে তুলে পানি থেকে বেরিয়ে দিল এক ভৌদৌড়। ওর দৌড় দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো রেস চলছে, আর শামীম তাতে অংশ নিয়েছে। আজকে সবাই একটু ব্যস্ত সময় পার করছে। মেহেদি অনুষ্ঠান শুরু হবে রাতে। সৌহার্দ্য কাজের জন্য ভোরকে সাথে করে সিলেটের মেইন শহরে গিয়েছে। ওখান থেকে আসার সময় সবার জন্য আলাদা করে মেহেদি নিয়ে আসবে। রিমির জন্য মেহেদি আনাই ছিল। সকাল থেকে একবার শিশির সৌহার্দ্যের সামনে পড়েছিল, তারপর আর লজ্জায় সৌহার্দ্যের সামনে পড়েনি। এতক্ষণ রুমেই ঘাপটি মেরে বসেছিল। সৌহার্দ্য বাড়ি থেকে বেরিয়ে যেতেই শিশির রুম ছেড়ে বেরিয়েছে। শিশির রুম ছেড়ে বেরিয়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে লাগলো। হাঁটতে হাঁটতে বাগানের একপাশে চলে এলো। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো শিশির? অনেকদিন পর তোমাকে দেখলাম। শিশির পেছন ঘুরে তাকিয়ে দেখে পেছনে রাদিফ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শিশিরকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। শিশির হালকা হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। বলতে বলতে শিশিরের অনেকটা কাছে এসে দাঁড়ালো রাদিফ। ওকে এইভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিশির পিছিয়ে গেল। রাদিফের কথায় শিশির কিছু বলল না। কেন জানি রাদিফকে একটু ভালো লাগছে না ওর। কথা বলার সময় রাদিফের দৃষ্টি শিশিরের পুরো শরীরে বিচরণ করছে। তা শিশির খুব ভালো করেই বুঝতে পারছে বাজে দৃষ্টি যাকে বলে। রাদিফ আরো কিছু বলতে নিবে তার আগে শামীম ওখানে হন্তদন্ত হয়ে চলে এলো। সৌহার্দ্য যাওয়ার আগে বলে গিয়েছিল রাদিফের উপর নজর রাখতে। শামীম খেয়াল করেছে রাদিফ বারংবার শিশিরের সাথে কথা বলার চেষ্টা করেছে, আর লোলুপ দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। শামীম হন্তদন্ত হয়ে এসেই শিশিরকে উদ্দেশ্য করে বলল, আরে শিশির, তুমি এখানে? দিয়া তোমাকে সারা বাড়ি খুঁজে চলেছে, তাড়াতাড়ি যাও। শামীমের কথায় শিশির মাথা নেড়ে বলে উঠল, আচ্ছা যাচ্ছি ভাইয়া। শিশির এতক্ষণ রাদিফের চোখের আড়াল হতেই চাইছিল। শামীম বলাতে শিশির দ্রুত পদে ওখান থেকে প্রস্থান করলো। শিশির চলে যেতে শামীম রাদিফের পাশ দিয়ে চলে যেতে যেতে বলল, অন্যের প্রিয় মানুষের নজর দেওয়া ঠিক না ভাই, সেটা যদি হয় নিজের মামাতো ভাইয়ের প্রিয় মানুষ, তাহলে তো নজর দেওয়া আরো অনুচিত। রাদিফ বাজখাই কণ্ঠে বলে উঠল, সেটাকে আমার তোমার থেকে শিখতে হবে? অন্যেরটা নিয়ে না ভেবে নিজেরটা নিয়ে ভাবো। শামীম হেসে বলল, তো আমারটা নিয়ে আমি ভাববো না তো কি তুমি ভাববে? তারপর শীষ বাজাতে বাজাতে চলে যেতে যেতে বলল, বন্ধুর অবর্তমানে তার প্রিয় মানুষকে এত বছর দেখে রাখতে পেরেছি, এখন পারবো না। মাথায় কোনো কুচিন্তা এনে থাকলে সেটা বাদ দিয়ে দাও, কারণ সৌহার্দ্য নিজের জিনিস কিভাবে আঁকলে রাখতে হয় তা ভালো করেই জানে। সৌহার্দ্য কিন্তু শিশিরের সব আবদার পূরণ করে। এখন যদি শিশির সৌহার্দ্যকে তোমার এই কুদৃষ্টির কথা বলে দেয়, তাহলে সৌহার্দ্য তোমার নাক ফাটাতে দুবারও ভাববে না। শামীম চলে যেতে রাদিফ হাত মুষ্টিবদ্ধ করে পাশে থাকা চেয়ার একটা লাথি মারল। অতঃপর রাগে গজগজ করে বলল, সৌহার্দ্য আগলে রাখতে চাইলে আমিও জানি যে কিভাবে কেড়ে নিতে হয়। সৌহার্দ্যের কাছ থেকে শিশিরকে কেড়েই ছাড়বো। এই রাদিফ শেখ কেড়ে নেওয়ার ক্ষেত্রে খুবই দক্ষ। বলেই একটা শয়তানি হাসি দিল। সৌহার্দ্য আসার আগে শিশির সৌহার্দ্য আর ভোরের জন্য বরাদ্দকৃত রুমে এলো। কাবার থেকে সাদা রঙের একটা শার্ট আর কালো রঙের একটা প্যান্ট বের করে বিছানার উপরে রাখলো। তারপর নিচের মায়ের কাছ থেকে আয়রন মেশিন নিয়ে এলো। এনে সৌহার্দ্যের শার্টটা আয়রন করতে লাগলো। কিছুক্ষণ পরে আয়রন করা শার্টটা সুন্দর করে ভাঁজ দিয়ে রেখে শিশির রুমের বাইরে চলে গেল। কিছু সময় অতিবাহিত হতে সৌহার্দ্য রুমে ঢুকলো। ফ্রেশ হতে ওয়াশরুমে যাবে, তখনই ওর নজর এলো বিছানার উপরে ভাঁজ করে রাখা শার্ট আর প্যান্টের দিকে। সৌহার্দ্য ত্রস্ত পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানার উপরে বসলো। আয়রন করা শার্ট দেখে সৌহার্দ্যের বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। শার্টটা হাতে নিয়ে মুচকি হাসলো সৌহার্দ্য। এমন সময় মোহনা বেগম রুমে প্রবেশ করে বললেন, তোর পরার জন্য কোনো শার্ট আয়রন করা লাগবে? তাহলে দিয়ে আমাকে, তাড়াতাড়ি আয়রন করে দিয়ে যাচ্ছি, আমার আবার অনেক কাজ পড়ে আছে। সৌহার্দ্য শার্টটা বিছানার উপরে রেখে মায়ের দিকে তাকে মুচকি এসে বলে উঠল, তোমার আয়রন করার দরকার নেই মা, এটা যার কাজ সে করে দিয়ে গেছে। মোহনা বেগম বুঝতে পারলেন যে সৌহার্দ্য কার কথা বলছে। উনি অবাক হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছেন। তাহলে কি ছেলে নিজের এত বছরের সাধনার ফল পেতে চলেছে? তার ছেলেকে তিনি এত বছর তিলে তিলে কষ্ট পেতে দেখেছেন। মোহনা বেগম আঁচল দিয়ে নিজের চোখের কোণে আসা জল সন্তর্পণে মুছে নিলেন। ডান হাত তুলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই রুম ত্যাগ করলেন।
পাখিরা দিন শেষে নিজেদের নেড়ে ফিরে যাচ্ছে। আকাশটা এখন রক্তিম লাল। সন্ধ্যার আজান পড়ে গেছে। শিশির এতক্ষণ ঘুমিয়েছিল। আজানের মধুর আহ্বানে ঘুম ভেঙেছে ওর। খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের জন্য বরাদ্দকৃত রুমেই বিশ্রাম নিচ্ছিল। ঘুম থেকে উঠে শিশির ওয়াশরুমে চলে গেল অজু করতে। অজু করে এসে মাগরিবের নামাজটা আদায় করে নিল। নামাজ পড়ে সুন্দর একটা সাদা গাউন পরে নিল। গাউনটার হাতায় ও কোমরের কাছে অল্প অল্প কালো রঙের স্টোন বসানো। এই ড্রেসটা সৌহার্দের সাথে ম্যাচিং করেই পরেছ। হাঁটু অব্দি চুলগুলো ছেড়ে দিয়েছে। মাথার একপাশে ক্লিপ দিয়ে কয়েকটা সাদা গোলাপ লাগিয়ে নিয়েছে। গলায় একটা সাদা রঙের ওড়না চুলিয়ে নিল। ঠোঁটে হালকা মেরুন রঙের লিপস্টিক লাগিয়েছে। বিছানার উপর হতে নুপুর জোড়া তুলে পায়ে পরে নিল, যেটা শিশির সবসময় ঘুমানোর আগে খুলে রাখে। এটা ওর অভ্যাস। তারপর আয়নায় নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রুম থেকে বের হওয়ার আগে দুহাত ভর্তি সাদা চুড়ি পরে নিল। রিমিকে মেহেদি পরিয়ে দিচ্ছে কুয়াশা, আর দিয়াকে মেহেদি পড়াচ্ছে রিমির চাচাতো বোন রিনি। পাশেই সিমি বসে মোবাইল নিয়ে ব্যস্ত। শিশিরকে সিঁড়ি দিয়ে নামতে দেখে রাদিফ ওর দিকে আসতে লাগলো। রাদিফকে এগিয়ে আসতে দেখে শিশির তড়িঘড়ি করে সিঁড়ি ডিঙিয়ে নিচে এসে কুয়াশার পাশে বসলো। শিশিরের দৃষ্টি একদিকে স্থির নেই। ও এখন ব্যস্ত নিজের সৌহার্দ্য ভাইকে খুঁজতে। একটু পরে সৌহার্দ্যকে ধ্রুবর সাথে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেল। শিশিরের তখনকার আয়রন করে দেওয়া শার্টটা পরেছে সৌহার্দ্য। বুকের কাছ থেকে শার্টের একটা বোতাম খোলা রাখা। সৌহার্দ্যকে দেখে শিশির মুচকে হাসলো। ও তো এটাই চেয়েছিল যে সৌহার্দ্য ভাই এই শার্টটা পরুক। সৌহার্দ্য এসে ভোরের পাশের সোফাতে বসে পড়ল। তারপর কিছু দূরে বসে থাকা শিশিরকে দেখে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। চোখ সরিয়ে ঘাড় ঘোরাতেই দেখতে পেল শামীম আর ভোর ওর দিকে তাকিয়ে বারবার ভ্রু উঁচিয়ে উঁচিয়ে দাঁত কেলিয়ে হাসছে। বড়রা কেউই মেহেদি অনুষ্ঠানে উপস্থিত নেই। এখানে শুধুই ছোটরা মিলে আনন্দ হইচই করছে। সৌহার্দ্য সেই সকাল থেকে লক্ষ্য করছে শিশির আজকে একবার ওর সামনে আসেনি। আর তখন তো যতবার ওর মুখোমুখি হচ্ছে ততবার লজ্জায় নিজের দৃষ্টি নত করে ফেলছে। সৌহার্দ্য যে শিশিরের দিকে তাকাচ্ছে প্রতিবারই শিশির মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। অথচ পরমুহূর্তে সৌহার্দ্য অন্যদিকে তাকাতেই শিশির নিজের ডাগর ডাগর চোখগুলো তারা সৌহার্দ্যকে পর্যবেক্ষণ করছে। একটু আগে ভোর যখন শিশিরকে ডেকেছিল তখনও সৌহার্দ্যকে ভোরের সাথে থেকে এক প্রকার সেখান থেকে পালিয়ে এসেছিল শিশির। শিশিরের সব কার্যকলাপ দেখে ধ্রুব সৌহার্দ্যকে খোঁচা মেরে বলল, কিরে ভাই, তোর মায়া পাখি তো দেখছি আজকে তোর থেকে লুকিয়ে বেড়াচ্ছে। সৌহার্দ্য ধ্রুবর কান শক্ত করে চেপে ধরে বলে উঠল, আরেকবার ওকে মায়ের পাখি বলে রাখলে তোর হাড্ডি একটাও আস্ত রাখবো না। ওকে শুধু আমি এই নামে ডাকবো। ধ্রুব কান ছাড়াতে ছাড়াতে বলল, লাগছে, কানটাকে ছিঁড়ে নিবি নাকি? ডাকবো না আর ওই নামে, হয়েছে এবার শান্তি। সৌহার্দ্য ধ্রুবর কান ছেড়ে দিয়ে বলে উঠল, না, শেষ পর্যন্ত দেখা যাবে তোর কান ছিলে রাত আমার কাছে এসে নাকা কান্না চুড়ে দেবে। সৌহার্দ্যের কথাতে ধ্রুব বাক্রুদ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ধ্রুব এখন পারে না তো এক ছুটে সেখান থেকে কেটে পড়ে। তার মানে ও যা ভেবেছিল সেটাই ঠিক। সৌহার্দ্যের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। শালা সবকিছু জেনে যায়। ধ্রুবর এসব ভাবনার মাঝে সৌহার্দ্য গলা খাকারে দিয়ে বলল, শালা হবে না বুঝলি, কারণ আমি রাতের থেকে বড়। বলে সৌহার্দ্য একটা চোখ টিপ মারল। অতঃপর সোফাতে উঠে দাঁড়িয়ে শিশিরের কাছে গেল। যাওয়ার আগে শামীমের কানে কানে কি যেন বলল। সৌহার্দ্য কথা শেষ হতে শামীম ঘাড় নাড়ালো, যে সে বুঝতে পেরেছে। সৌহার্দ্যকে নিজের দিকে আসতে দেখে শিশির তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। যে ওখান থেকে সরে যেতে নেবে তখনই সৌহার্দ্য দ্রুত কদমে এগিয়ে এসে শিশিরের ডান হাতটা খপ করে ধরে ফেলল। শিশিরকে নিজের দিকে ঘুরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত পালাই পালাই করছিস কেন তখন থেকে? আমাকে তোর বাঘ না ভাল্লুক বলে মনে হয় যে খেয়ে নেবো তোকে? শিশির কিছু বলল না, থম মেরে রইল। কিছুক্ষণ পরে শিশিরকে কিছু বলতে না দিয়ে সৌহার্দ্যকে টেনে নিজের সাথে নিয়ে গেল। সৌহার্দ্যকে শিশির এত কাছাকাছি দেখে সিমি রাগে ফুসফুস করছে তখন থেকে। রাগে ওর গা পিত্তে জ্বলে যাচ্ছে। সৌহার্দ্যকে শেষ পর্যন্ত নিজের করিয়ে নিল এই শিশির, এটাই ভাবছে সিমি। সিমিকে ফুসফুস করতে দেখে স্বামী ওর পাশে গিয়ে আস্তে করে বলল, এইভাবে সাপের মতো ফুসে লাভ নেই, যে যার সে তার জায়গাতেই আছে। বলেই মিটিমিটি হাসলো। রাগে সিমি হন্তদন্ত হয়ে নিজের রুমে চলে গেল। সৌহার্দ্য শিশিরের পেছনে দাঁড়িয়ে আছে। একটু পরে গান বেজে উঠল। গানের সাথে সাথে সৌহার্দ্য শিশিরকে নিজের দিকে ঘুরিয়ে নাচতে লাগলো। শিশির সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে আছে। লাইটের মৃদুবন্ধ আলোয় সৌহার্দ্যের ধূসর বর্ণের চোখের মনি জ্বলজ্বল করছে। সৌহার্দ্য নিচের হাত দিয়ে শিশিরকে উল্টো দিকে ঘুরিয়ে নিল। গানের তালে তালে সৌহার্দ্য শিশিরের কোমরে হাত দিয়ে উপরে তুলে নিল। শিশির নিচের দুই হাত উপরে উঠিয়ে সৌহার্দ্যের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে ধরল। সৌহার্দ্য ডাগর ডাগর চোখে চোখ রাখলো, যে চোখের মায়ায় সৌহার্দ্য নিজেকে হাজারবার হারিয়ে ফেলতে পারে। নাচ শেষ হওয়ার সাথে সাথে শামীম আর ধ্রুব একসাথে সিটি বাজালো। সিটির শব্দে শিশির ঘুর থেকে বেরিয়ে সৌহার্দ্যের চোখ থেকে চোখ সরিয়ে নিল। শিশিরের হৃদযন্ত্রটা অনবরত দ্রিম দ্রিম করে শব্দ তুলে লাফাচ্ছে। চোখের পাতা তীর করে কাঁপছে। সৌহার্দ্য ওর দিকে এখনো তাকিয়ে আছে বুঝতে পেরে শিশির দৌড়ে কুয়াশার কাছে চলে গেল। ধ্রুব শামীমের দিকে তাকিয়ে বলল, গানটা তুই প্লে করেছিলি তাই না ভাই? স্বামী মাথা চুলকে বলল, এটা আমার প্ল্যান না, সৌহার্দ্য নিজেই আমাকে গান প্লে করতে বলেছিল। ধ্রুব অবিশ্বাস্য দৃষ্টিতে দূরে থাকা সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, তলে তলে এই শালা তো দেখছি অনেক রোমান্টিক। শিশির কুয়াশার কাছে এসে কুয়াশিক বলে উঠল, তুই নাকি আমার ভাইয়ের প্রেমে পড়িসনি? তাহলে আমার ভাইয়ের সাথে এভাবে নাচলি যে? সত্যি করে বলতো, তুই কি ভাইয়ের প্রেমে পড়লি নাকি? কুয়াশার কথায় শিশির লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। তখনই দিয়া পাশ থেকে বলল, মায়ু, তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস। বলে দিয়ার কুয়াশা মিটিমিটি করে হাসতে লাগলো। শিশির দিয়ার কুয়াশার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, মোটেও না, এটা সম্পূর্ণ মিথ্যা। উনি তো আমাকে নিয়ে গেছিলেন কাপল ডান্স করার জন্য।
কুয়াশা অভিজ্ঞ স্বরে বলে উঠল, বুঝি তোমার মনের এখন কি অবস্থা তা আমরা বুঝতে পারছি বৎস। বলে কুয়াশার দিয়া উচ্চশব্দে হেসে দিল। রাত এখন 11টা বাজে। শিশিরের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে কুয়াশা। ওদের থেকে কিছুটা দূরে বসে সবাই আড্ডায় মেতে উঠেছে। সময় বাড়ার সাথে সাথে ওদের আড্ডা জমে উঠেছে। ওদের আড্ডার এখন মূল বিষয় হচ্ছে সৌহার্দ্য। রিমের কাজিন মহলের একজন জিজ্ঞেস করেছিল যে সৌহার্দ্যের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখন থেকে এক প্রকার হই হুল্লোড় শুরু হয়ে গেছে ড্রয়িং রুমে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই বিষয়ে জানতে খুবই আগ্রহী, কিন্তু সৌহার্দ্য হিসেবে কান্না দিয়ে চুপ করে আছে। কোনো উত্তর করছে না ওদের প্রশ্নে। সে তো তার সামনে বসে থাকা মায়া পাখিকে দেখছে। মায়া পাখির ওই ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে আছে। মেহেদি পড়ার সাথে সাথে শিশির নিজের অবাধ চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সৌহার্দ্যকে দেখছে, যা দেখে বারংবার মুচকে আসছে সৌহার্দ্য। সৌহার্দ্য নিজেও জানে না যে সে কেন তার এই মায়া পাখিকে এত ভালোবাসে, আর না কখনো সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। সবকিছু যে জানতেই হবে এমন তো না, কিছু না হয় অজানাই থাকুক। বিদেশে থাকাকালীন সৌহার্দ্য কিভাবে শিশিরকে না দেখে থেকেছে সেটা একমাত্র ওই জানে। কতগুলো বছর শিশিরের সাথে কথা বলেনি। শিশিরের মুখ থেকে একটাবার সৌহার্দ্য ভাই ডাকটা শুনেনি। শিশির যখন ট্রমা থেকে বেরিয়ে এসেছিল তখন ইচ্ছে করেই সৌহার্দ্য ওর সাথে কথা বলেনি। বারবার শিশিরের কাছে ছুটে চলে আসতে মন চাইতো, কিন্তু বরাবরই সৌহার্দ্য ছিল ব্যর্থ। আড্ডার এক পর্যায়ে রিমের এক কাজিন সাকিব বলল, কি সত্যি সৌহার্দ্য আজ পর্যন্ত কারোর সাথে রিলেশনে চায়নি? শিশির যাতে শুনতে না পায় তাই শামীম আস্তে করে বলল, আরে ধুর, সৌহার্দ্য আর রিলেশন, ও তো এক নারীতেই আসক্ত, তাহলে রিলেশনে জড়াবে কি করে? সাকিবের ভাই রাফি বলল, তো সেই মেয়ের সাথেই তো রিলেশনে যেতে পারে। সৌহার্দ্য কিছু বলবে তার আগেই শামীম বলে উঠল, মেয়েটাকে তো বলেই নি, তাহলে রিলেশনে আসবে কোত্থেকে? শামীমের কথায় রাফি বলল, তাহলে বলছে না কেন? মেয়েটা যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে তখন? রাফির কথাতে সৌহার্দ্য ওর দিকে ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সেটা সম্ভব না, ও শুধুই আমার। ভালোবাসা তো দূর, ও যদি অন্য ছেলের দিকে ফিরেও তাকায় তাহলে আমি ওকে শেষ করে দেব। সৌহার্দ্যের কথা বলার ধরন দেখে রাফি সঙ্গে সঙ্গে ঢুক গেল। শামীম রাফির কানের কাছে নিজের মুখে নিয়ে ফিসফিস করে বলল, এটা কেন বলতে গেলে ভাই? এখন যদি সৌহার্দ্য একবার রেগে যায় তাহলে তুমি আর আমি দুজনেই কেউই আর আস্ত থাকবো না। বলে না যে শান্ত মানুষ রেগে গেলে ভয়ঙ্কর, তাই তুমি চুপ থাকো। ধ্রুব গলা খাকারি দিয়ে বলে উঠল, তাহলে শোনো সবাই, কানাডায় যখন আমরা ডাক্তারি পড়ছিলাম তখন সৌহার্দ্যকে মেয়েরা সবসময় চিঠি দিত, ফোনে কল দিত। এই শালার জন্য ফোন খুব একটা নিজের কাছে রাখতো না। ওর ফোন সবসময় আমার কাছেই থাকতো। মেয়েরা তো ভয়ে ওর কাছেই ঘেঁষতে পারতো না, ওর গম্ভীর আর রকচটা স্বভাবের কারণে। কিন্তু তবুও মেয়েরা পিছনে পড়ে থাকতো। মেয়েরা আমার কাছে চিঠি দিত ওকে দেওয়ার জন্য। প্রথম যেদিন একটা চিঠি আমি ওর কাছে দিয়েছিলাম ওই দিনও আমাকে একটা সপাং করে থাপ্পড় মেরেছিল, যেই থাপ্পড় খেয়ে আমার হাড় কাঁপানো জ্বর এসেছিল। 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। তারপর একদিন একটা মেয়ে ওকে সাহস জুগিয়ে প্রপোজ করে জড়িয়ে ধরেছিল পেছন থেকে। তখনই কি করেছিল জানো? বলি ধ্রুব পেটে হাত চেপে হাসতে লাগলো। সবাই ধ্রুবর কথা শোনার জন্য কৌতুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রিমি কৌতূহল মিশ্রিত কণ্ঠে শুধালো, বলো না ভাইয়া, আমরা সবাই শোনার জন্য খুবই আগ্রহী। ধ্রুব হাসতে হাসতেই বলে উঠল, মেয়েটাকে একটা থাপ্পড় মেরে টানা 2 ঘন্টা তীব্র গরমে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছিল। পরে মেয়েটার এমন হাল হয়েছিল যে মেয়েটাকে দেখে চেনাই যাচ্ছিল না। ধ্রুবর কথা শুনে সবাই হাসতে লাগলো। দূর থেকে শিশির ওদের কথা শোনার জন্য বারবার কান পাচ্ছে, কিন্তু কিছুই শুনতে পারছে না। তাই কুয়াশার ওকে মেহেদি পরিয়ে দেওয়া শেষ হতেই শিশির রুমে যাচ্ছে ঘুমানোর জন্য। ওর অনেক ক্লান্ত লাগছে। যাওয়ার আগে শিশির দিয়াকে উদ্দেশ্য করে বলল, তোরা কি এখন ঘুমাবি? না হলে বল, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। দিয়া শিশিরকে বলল, না বেবি, তুমি গিয়ে ঘুমাও, আমরা আরো পরে ঘুমাবো। শিশির রুমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মেহেদি তুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুতেই তন্দ্রা এসে ভর করলো ওর চোখে। তাই কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। শিশির ঘুমিয়ে যেতে সৌহার্দ্য ওই রুমে প্রবেশ করলো। পুরো রুম জুড়ে শুধু ড্রিম লাইটের কৃত্রিমতার আলো। এই কৃত্রিম আলোয় শিশিরের মুখটা সদ্য পরিস্ফুটিত ফুলের ন্যায় লাগছে। সৌহার্দ্য এসে শিশিরের পাশে বসলো। একটু ঝুঁকে শিশিরের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। অতঃপর কপালে নিজের ওষ্ঠ ছোঁয়ালো। কপালে উষ্ণ কিছুর পরশে ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল শিশির। তারপর আবার ঘুমিয়ে গেল। সৌহার্দ্য তবুও শিশিরের কপাল থেকে নিজের ওষ্ঠ সরালো না। একটু পরে দুহাতে ভর দিয়ে উঠে শিশিরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু সময় পরে ওর খেয়াল হলো শিশির এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ঘুমানোর সময় এখনো নিজেকে ঠিকভাবে সামলাতে পারে না। ওর ঘুমানোর স্টাইল দেখে সৌহার্দ্য শব্দহীন হাসলো। শিশির একটা পা বিছানার বাইরে ঝুলে আছে, একটা হাত পেটের উপরে আর একটা হাত মাথার উপরে। ওষ্ঠ দুটোর মাঝে কিঞ্চিত ফাঁক। সৌহার্দ্য শিশিরের পেটের উপরে থাকা হাতটা ধরে নিজের কাছে নিয়ে পকেট থেকে মেহেদি বের করলো। তারপর হাতের তালুর ফাঁকা স্থানে কিছু একটা লিখে বাঁকা হাসলো। লেখা শেষ হতেই শিশিরের অপর হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য শিশিরকে ঠিক করে শুয়ে দিল। ঘুমের মধ্যে শিশির সৌহার্দ্যের হাতটা টেনে ধরল। ওকে এমন করতে দেখে সৌহার্দ্য শিশিরের মুখের দিকে তাকিয়ে মুচকে এসে রুম থেকে বেরিয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন দীর্ঘ একটা রজনীর পরে দেখা মিলল একটা স্নিগ্ধ ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। সে আলোয় আলোকিত হচ্ছে চারপাশ।
ভোর হলেও শেখ বাড়িতে সবাই এখন বিয়ের আয়োজনে ব্যস্ত, শুধু ছোটরা বাদে। ফজরের আজান পড়ে গিয়েছে অনেকক্ষণ হলো। শিশির নামাজ পড়ে কিছুক্ষণ রুমে বসে থাকলো। একটু পরে কুয়াশা আর দিয়াকে ডেকে তুলে রুম ছেড়ে বেরিয়ে পড়লো। রুম থেকে বেরিয়ে মেহেদির রং দেখার জন্য হাত নিচের সামনে আনতেই শিশির বিস্ময়ে হতবাক কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লো। মুখটা আপনা আপনি হা হয়ে গেল। হাতের তালুর মাঝখানে ফাঁকা জায়গায় এখন মেহেদি দিয়ে একটা লাভ শেপের মধ্যে S+S লেখা। এটা কখন লিখেছে সেটাই ভাবছে শিশির। কুয়াশা ওকে যখন মেহেদি পরিয়ে দিয়েছিল তখন তো হাতের মাঝখানে কোনো ডিজাইনই করায়নি ও, তাহলে S+S কোত্থেকে এলো? করিডোরে শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্য বলে উঠল, এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সৌহার্দ্যকে দেখে শিশির তড়িঘড়ি করে নিজের পেছনে হাত লুকিয়ে নিল। ওকে হাত লুকাতে দেখে সৌহার্দ্য বলল, তুই হাত পেছনে কেন নিলি? কি লুকাচ্ছিস আমার থেকে বল দেখি, ডান হাতটা সামনে আন। শিশির তাড়াহুড়ো করে নিজের বাম হাতটা সামনে এনে ধরলো। ওর দিকে তাকিয়ে সৌহার্দ্য বিরক্তি স্বরে বলল, গর্ধব একটা, এটা তো ডান হাত। ডান হাতটা দেখানো যাবে না। কেন যাবে না? বলেই শিশিরের ডান হাত নিজের সামনে নিয়ে এলো সৌহার্দ্য। শিশিরের হাত মুষ্টিবদ্ধ করা দেখে সৌহার্দ্য নিজের হাত দ্বারা তা জোরপূর্বক খুলে নিল। অতঃপর শিশিরের হাতের দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে মুচকি হেসে চলে গেল। অত শিশিরের হাতের মেহেদির রংটা কেমন হয়েছে সেটা দেখতে এসেছিল। সময় যত বাড়ছে বাড়িতে আস্তে আস্তে মেহমানদের সমাগমও তেমন বাড়ছে। নিরিবিলি বাড়িটা এখন কোলাহলে পরিপূর্ণ। একটু পরে বরযাত্রী এসে যাবে। রিমিকে পার্লারে মেয়েরা সাজিয়ে দিচ্ছে। সিমি কিছুক্ষণ আগে সেজে গুজে নিচে প্যান্ডেলের কাছে গিয়ে সৌহার্দ্যের পিছু পিছু ঘুরঘুর করছে। সৌহার্দ্য ওকে পাত্তা দিচ্ছে না বলে সিমির আগে প্যান্ডেলের ওখান থেকে চলে এলো। সিমির ফেসে অতিরিক্ত মেকআপ করা, যার কারণে কাজিন মহলের অনেকে মিলে ওকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু এতে সিমি পাত্তা না দিয়ে কিছুক্ষণ পরপর মেকআপ উঠে যাওয়ার নাম করে আরো বেশি মেকআপ লাগাচ্ছে। শামীম আর ধ্রুব সদর দরজা দিয়ে বাইরে বের হচ্ছিল। এমন সময় হঠাৎ সিমিকে দেখে শামীম লাফিয়ে উঠে বুকে ফু দিতে দিতে বলল, আল্লাহ গো, এই শেওড়া গাছের পেতনি কোথা থেকে এলো? সিমির আগে গজগজ করতে করতে বলল, কি আমি পেতনি? আমি সিমি, চোখে সমস্যা নাকি আপনার? শামীম সন্দিহান চোখে সিমিকে পর্যবেক্ষণ করে বলে উঠল, ও সরি, এত বেশি ময়দা মেখেছেন তো তাই বুঝতে পারিনি। আমি ভাবলাম কোনো পেতনি টেতনি হবে হয়তো। আসলে আমি একটু বেশি সুদর্শন তো, তাই জিনপুরির পাশাপাশি পেতনিও মাঝে মাঝে আমাকে উঠিয়ে নিয়ে যেতে চায়। তাই আপনাকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস আপনি বললেন, না হলে আপনাকে দেখে আমি এখনই অজ্ঞান হয়ে যেতাম। শামীমের কথাতে সিমির আগে ফুসতে লাগলো। সিমিকে এমন করতে দেখে ধ্রুব বলে উঠল, এটা ময়দা না ভাই, ফাউন্ডেশন। সরি, আসলে আমার ভাই সবসময় ভুল জায়গায় সত্যি বলে ফেলে। আপনি প্লিজ রাগ করবেন না পেতনি, থুকো সিমি। আর হ্যাঁ, আমাদের বন্ধু কোনো ময়দা সুন্দরীকে লাইক করে না, তাই ওর পেছনে ঘোরা বন্ধ করুন। বলে ধ্রুব আর স্বামী মিটিমিটি করে হাসতে লাগলো। ওদের কথা শুনে সিমি রাগে হনহনিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। সিমি চলে যেতে স্বামী আর ধ্রুব শব্দ করে হেসে দিল। রিমির শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে অনেকক্ষণ। সৌহার্দ্য প্যান্ডেলে পাতানো একটা বেঞ্চিতে বসে বরপক্ষের লোকদের সাথে কথা বলছে। কথা বলতে বলতে সৌহার্দ্যের চোখ পড়ল দূর থেকে হেঁটে আসা মেরুন রঙা শাড়ি পরিহিত এক রমণীর দিকে। রমণীকে দেখে সৌহার্দ্যের চোখ আটকে গেল। বেঞ্চ থেকে হঠাৎ উঠে দাঁড়ালো সৌহার্দ্য। শিশিরকে দেখে বুকে হাত চলে গেল আপনা আপনি। শিশিরের পরনে মেরুন রঙা শাড়ি, শাড়িটা লেহেঙ্গা স্টাইলে শরীরে পেঁচানো, কোমরে জড়ানো বিছা, হাতে রেশমি চুড়ি, চোখে কালো করে কাজল পরা, চুলগুলো ছেড়ে দিয়েছে। শিশির হাঁটছে আর ডাগর ডাগর আঁখি ঘুরিয়ে কাউকে খুঁজে চলেছে। হাঁটু পর্যন্ত সিল্কি চুলগুলো অল্প হওয়ায় বারংবার দুলে উঠছে। শিশির যতটা সামনের দিকে অগ্রসর হচ্ছে সৌহার্দ্য যেন ততটাই বেসামাল হয়ে পড়ছে। বুকের ভেতরে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। এই বুঝি হৃৎপিণ্ডটা মাংসপেশি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। একটু পরেই শিশিরের চোখ গেল সৌহার্দ্যের দিকে। ওকে দেখতেই ঠোঁটের কোনায় মুচকি হাসি রেখা ফুটে উঠল। ও তো এতক্ষণ সৌহার্দ্যকেই খুঁজছিল। সৌহার্দ্যের পরনে ক্রিম কালারের একটা পাঞ্জাবি, ফর্সেকারে এই রংটা একদম মানিয়েছে। পরনের পাঞ্জাবিটা ঘামে শরীরের সাথে লেপটে আছে। সবসময় কপালে পড়ে থাকা চুলগুলো আজকে জেল দ্বারা সেট করা। শিশির এই প্রথম সৌহার্দ্যকে এমন স্টাইলে দেখছে। ওকে স্টাইলে দেখে শিশির বিড়বিড় করে বলল, ফিদা, আমি সবসময় আপনাতেই ফিদা হতে চাই সৌহার্দ্য ভাই। শিশিরকে আসতে দেখে সৌহার্দ্য নিজেও ওর কাছে এগিয়ে আসতে লাগলো। সৌহার্দ্য ঘোর লাগা দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্যকে ঘোর লাগা দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শিশির সপ্তদশীর বক্ষস্থল কিঞ্চিত কম্পিত হলো। সঙ্গে সঙ্গে সৌহার্দ্যের থেকে চোখ সরিয়ে নিল সপ্তদশী। শিশিরের হাঁটার তালে তালে নুপুর আর কোমরে চড়ানো বিছা রুনছুন শব্দ হচ্ছে। সৌহার্দ্য আর সামনের দিকে এগুলো না, ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নুপুর আর বিছার রুনছুন শব্দ শুনছে। চোখ বন্ধ করা অবস্থায় সৌহার্দ্য বুকে হাত দিয়ে ঠোঁট কামড়ে মুচকে হাসলো। শিশির সৌহার্দ্যের কাছে এসে বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে সৌহার্দ্য ভাই, আপনার কি শরীর খারাপ লাগছে? সৌহার্দ্য চোখ বন্ধ করা অবস্থায় বলল, নিজেকে এলোমেলো লাগছে, মনে হচ্ছে যেন এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। শিশির ভ্রু কুচকে শুধালো, এলোমেলো কেন লাগছে? আপনার কি অসুস্থ বোধ হচ্ছে? শিশিরের করা প্রশ্নে সৌহার্দ্য ঘর থেকে বেরিয়ে এসে চোখ খুলল। চোখ খুলতে শিশিরের কৌতূহলী চোখে চোখ পড়ল সৌহার্দ্যের। শিশিরের কাজল পরা আঁখিতে তীব্র কৌতূহল। ভ্রু কুচকে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য আস্তে করে বলে উঠল, কিছু হয়নি।
সৌহার্দ্যকে স্বাভাবিক হতে দেখে শিশির নিজেকে ঘুরে ঘুরে সৌহার্দ্যকে দেখাতে দেখাতে বলল, আমাকে কেমন লাগছে সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য শিশিরকে নিজের হাত দ্বারা থামিয়ে দিয়ে ওর চোখে চোখ রেখে হাস্কি ভয়েসে বলে উঠল, সৌহার্দ্যের মায়া পাখি। সৌহার্দ্যের মুখ থেকে মায়া পাখি ডাকটা শুনে শিশিরের বক্ষপিঞ্জরে শীতলতার স্রোত বয়ে গেল। মনে হলো মায়া পাখি ডাকটা শুধু সৌহার্দ্যের মুখে শুনতেই ভালো লাগে, অন্য কেউ ডাকলে হয়তো শিশিরের এত প্রশান্তি অনুভূত হতো না। শিশির নিজের চোখ মাটিতে নিবদ্ধ করল, কপলদ্বয় রক্তিম আভায় রঞ্জিত হলো লজ্জায়।